এই দেশটা আমার দেশ, ওদের বাপের দেশ নয়। এই দেশটা আমার দেশ, ওদের বাপের দেশ নয়। ওদেরকে, ওই মূর্খদেরকে অন্তত আমি এটা বলতে চাই, কারণ এদেরকে যদি বাড়তে দেওয়া হয় দেশ বাঁচবে না, সমাজ বাঁচবে না। কারণ তারা মনে করেছিল যুদ্ধটা নিজেদের মধ্যে যেমন করে আমরা ঘুষি মেরে লড়াই করি, পাকিস্তানের সঙ্গে বোধহয় যুদ্ধটা ওইভাবেই করতে হয়। আরে দেশের সেনাবাহিনী ঠিক করবে কিভাবে যুদ্ধ হবে, তারা করছে। ভারতবর্ষের মধ্যে যারা বিদ্বেষ তৈরি করছে তারাও দেশের শত্রু। শহীদ সেনাবাহিনী, তার স্ত্রী, তার সম্পর্কে কটূক্তি করেছেন। এদের দম নেই কিছু করার। এরা হচ্ছে পাগল, সাইকোফ্যান্ট। এদের ডাক্তার দেখানো উচিত। কিন্তু মিথ্যা কথা প্রচার করে আজকে কেউ বলছে করাচি পোর্ট উড়িয়ে দিয়েছি, কেউ বলছে পাকিস্তানের প্রধানমন্ত্রী বাংকারে লুকিয়ে আছে। এরকম একাধিক তথ্য, যে তথ্যগুলো আমি বলেছিলাম যে করাচি পোর্ট উড়িয়ে দেওয়ার যে ভিডিও দেখানো হয়েছে সেটা ফিলাডেলফিয়ার একটা প্লেন ক্র্যাশে 4 বছর আগের একটা ভিডিও। যারা নিজের মাকে সম্মান করতে পারে না তারা কি দেশের হয়ে কথা বলছে? এই ভিডিওর মাধ্যমে আমি বলতে চাই, সমস্ত আমলা যারা কাজ করছেন দেশের জন্য, অন্তত এই ব্যাপারে একত্রিত হন। আপনারা কেন্দ্র সরকারকে চাপ দিন, কেন এখন অব্দি গ্রেপ্তার হয়নি? অশিক্ষিত, বর্বর, তারা জানে না যে দেশ মানে একটা শুধু ভূখণ্ড নয়, তার সঙ্গে থাকা মানুষগুলো সকলে মিলে হচ্ছে দেশ। যে উপর থেকে দাদা বলে দিলেন আর ভাইয়ের গলা শুকিয়ে গেল, এই প্রশ্ন উঠবে, এরা দেশের উন্নতি করবে? এরা যদি আগামী দিনে আরো বাড়ে, এই দেশটাকে এরা ছাড়খাড় করে দেবে। ভারত পাকিস্তানের যুদ্ধবিরতি ঘোষণা হলো এবং সেটা ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করলেন, যা নিয়ে দেশের মানুষের একটা ক্ষোভ তৈরি হচ্ছে। না, খুব স্বাভাবিক, কারণ এটা বোঝা উচিত মিস্টার ট্রাম্পের যে ভারতবর্ষ বিশ্বের অন্যতম শক্তিশালী দেশ। ভারতবর্ষ 140 কোটি মানুষের একটা দেশ, 5000 বছরের সভ্যতা, এবং ভারতবর্ষের যে গণতন্ত্র পৃথিবীর বৃহত্তম গণতন্ত্র। সুতরাং ভারতবর্ষের মানুষ অন্যর থেকে জ্ঞান শুনবে না আমাদের দেশ কিভাবে চলবে তাই নিয়ে। লজ্জা যে এই পরিস্থিতি তৈরি হয়েছে, এটা নিশ্চিতভাবে আমাদের পক্ষে মোটেই সম্মানের নয়। এবং আজকেও দেখা গেল দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি জাতির উদ্দেশ্যে ভাষণ দিলেন, কিন্তু তার আগেও ডোনাল্ড ট্রাম্পের একটা বক্তব্য শোনা যাচ্ছে, সেখানে আবার তিনি এই সমস্ত কথাগুলো নিয়ে বিষয়গুলো নিয়ে কথা বলছেন। অনেকেই বলছেন যদি ইন্দিরা গান্ধী হতেন তাহলে কোনোভাবেই ডোনাল্ড ট্রাম্পের আদেশ অন্তত শুনতেন না, না মধ্যস্থতা মেনে নিতেন না। বিষয়টা হচ্ছে মধ্যস্থতা মানার জায়গায় নেই। দেশবাসী হিসাবে আমার মনে হয় 140 কোটি মানুষের কেউই এটা চায় না যে একটা তৃতীয় দেশ মধ্যস্থতা করবে। তিনি তো গ্রামের মোড়ল নন, আর তার কথা ভারতবাসী শুনবেই কেন? কিন্তু বিষয়টা হচ্ছে মাথায় রাখতে হবে যে যখন দেশের সমস্ত মানুষ, সংসদীয় সমস্ত দল, যারা বর্তমানে কেন্দ্রের শাসক আছে বিজেপি, তাদেরকে সাপোর্ট করেছে, অর্থাৎ সরকারকে সাপোর্ট করেছে, দলের কথা নয়, আমি বলছি কেন্দ্রীয় সরকারকে সমস্ত রাজনৈতিক দল সাপোর্ট করেছে, যে দেশ আগে, এই দেশের ক্ষেত্রে যা যা করণীয় সমস্ত কিছু সরকার যা করবে আমরা তার সঙ্গে আছি। এর থেকে বড় সুযোগ আমার মনে হয় না কোনো প্রধানমন্ত্রী পেয়েছিলেন। সেই জায়গা থেকেও কেন তিনি বললেন না সেটার উত্তর তিনিই দিতে পারবেন। এটা রাজনীতির সময় নয়, কিন্তু এই প্রশ্নগুলো তো উঠবে। এই প্রশ্নগুলো উঠবে যে উপর থেকে দাদা বলে দিলেন আর ভাইয়ের গলা শুকিয়ে গেল, এই প্রশ্ন উঠবে। ভারতবাসী হিসাবে আমরা এটা মেনে নিতে রাজি নয় রাজনীতির জায়গায়, কিন্তু এই কথা কোনোভাবেই বরদাস্ত করা হবে না। এক, দ্বিতীয় কথা হচ্ছে তুমি বললে যে ইন্দিরা গান্ধী যখন প্রধানমন্ত্রী ছিলেন তখন হয়েছে, এটা তো ইতিহাস হয়ে গেছে। ইন্দিরা গান্ধী যা যা বলেছিলেন সেটা ইতিহাস হয়ে গেছে। সেই সময় হেনরি কিসিঙ্গার হচ্ছে ওদের বিদেশ সচিব এবং নিক্সন প্রেসিডেন্ট, তাদের সঙ্গে কথোপকথন এবং যে কূটনৈতিক দৈত্য সেটা নিয়ে একটা বিভিন্ন কল্পকথাও তৈরি হয়েছে, এতটাই মানে রূপকথাও তৈরি হয়েছে, কারণ বিষয়টা এতটাই জোরদার ছিল। কিন্তু আমি শুধুমাত্র এখানে ইন্দিরা গান্ধীর বিষয় নয়, বিষয়টা হচ্ছে দেশ হিসাবে আমরা আগের প্রধানমন্ত্রী দেখেছি, ইভেন বিজেপি শাসিত অটল বিহারী বাজপেয়ীর সময়তেও দেখেছি, তাকে মধ্যস্থতা করার তো সুযোগ মানে দিতে পারেন। এইটার সাহস হয়নি আমেরিকার। আজকে কি এমন পরিস্থিতি হলো, সব থেকে দুঃখজনক যে কূটনৈতিকভাবে অনেক কিছু হয়, আমি জানি দেশ চালাতে গেলে বিদেশ নীতিতে অনেক কিছু হয়, কিন্তু ভারতবর্ষের প্রধানমন্ত্রী বা ভারতবর্ষের নেতৃত্বের আগেই সেটা সমাজ মাধ্যমে এক্সে পোস্ট করছেন আমেরিকার প্রেসিডেন্ট, এই রকম লজ্জাজনক পরিস্থিতি আগে তৈরি হয়নি। সুতরাং আমি জানি না কে কি বলছে, বা আমার দলের পক্ষ থেকে নিশ্চয়ই এটা নিয়ে আমাদের নেত্রী, সর্বময় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলবেন, তিনি এই বিষয়ে বলার অধিকার রাখেন এবং তিনি বলবেন। কিন্তু নিশ্চিতভাবে একজন দেশবাসী হিসাবে এবং একজন রাজনৈতিক কর্মী হিসাবে এটার বিরুদ্ধে বলতেই হবে যে মাননীয় প্রধানমন্ত্রী সবার সাপোর্ট পাওয়ার পরেও যেটা দেখালেন, তো দুঃখজনক। দেশবাসী এটাকে মনে হয় না খুব ভালোভাবে নিয়েছে এবং নেওয়ার কোনো কারণ আছে। একদিক থেকে পাকিস্তানের জঙ্গিবাদের বিরুদ্ধে লড়াই, অন্যদিক থেকে ভারতের মধ্যেই এক শ্রেণীর মানুষ বিদ্বেষ তৈরি করছে। হ্যাঁ, ভারতবর্ষের মধ্যে যারা বিদ্বেষ তৈরি করছে, আমি তোমাকে আগের ইন্টারভিউয়ে বলেছিলাম যে ভারতবর্ষের মধ্যে যারা বিদ্বেষ তৈরি করছে তারাও দেশের শত্রু। আমরা সারা দেশ একত্রিত হয়ে সংঘবদ্ধভাবে, সংগঠিতভাবে বাইরের শত্রুদের সঙ্গে লড়ব। এর মধ্যে থেকে যারা দেশের মধ্যে থেকে দেশের মানুষের মধ্যে বিভাজন ঘটানোর চেষ্টা করছে, অর্থাৎ ওই একই কথা, একটা বাড়িতে 4 ভাই বোন থাকলে তাদের মধ্যে যদি কেউ বিভাজন ঘটানোর, এক ভাই চায় যে ভাইদের মধ্যে বিভাজন, বোনদের মধ্যে বিভাজন ঘটিয়ে দেওয়া যাবে, তাহলে বাইরের লোকরা তার সুযোগ নেবে। তাহলে শত্রুটা কে হলো? দেশের মধ্যে যারা এটা করছে তারাও শত্রু। এই দেশ
মানে দেশ মানে দয় একার তালবেশ ন দয় বয় একার মূর্ধন্য স, সেখানে সেখানে এই দেশ যারা ছড়াচ্ছে তারাও সমানভাবে দোষী, তারা দেশের ভালো চায় না। মিডিয়ার ফেক নিউজ এবং মিডিয়ার যে খবর মানে অসত্য খবর, সেটা নিয়ে আজকে দেখা গেল মানুষ রাস্তায় নেমেছে, নাগরিক সমাজ রাস্তায় নামছে। এমন দিন আসলো দেশের মিডিয়ার বিরুদ্ধে দেশের মানুষকে রাস্তায় নামতে হচ্ছে। আমি অত্যন্ত স্তম্ভিত, শঙ্কিত, লজ্জিত যে গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ হিসাবে পরিচিত সংবাদ মাধ্যমের একাংশের ভূমিকা দেখে সেদিন যেভাবে গুজব ছড়ানো হয়েছে, তাতে আমাদের দেশের সেনাবাহিনীর সম্মানহানি হয়েছে, তাদেরকে অপমান করা হয়েছে, দেশ হিসাবে বিশ্বর মানুষের কাছে, বিশ্ববাসীর কাছে আমাদেরকে ছোট করা হয়েছে। কারণ আমাদের দেশের সেনাবাহিনী যথোপযুক্ত ব্যবস্থা নিয়েছে এবং ভবিষ্যতে দরকার পড়লে নেবে, কারণ আমাদের দেশের সেনাবাহিনী সেটা করতে সক্ষম। কিন্তু মিথ্যা কথা প্রচার করে আজকে কেউ বলছে করাচি পোর্ট উড়িয়ে দিয়েছি, কেউ বলছে পাকিস্তানের প্রধানমন্ত্রী বাংকারে লুকিয়ে আছে, এরকম একাধিক তথ্য, যে তথ্যগুলো আমি বলেছিলাম যে করাচি পোর্ট উড়িয়ে দেওয়ার যে ভিডিও দেখানো হয়েছে সেটা ফিলাডেলফিয়ার একটা প্লেন ক্র্যাশে 4 বছর আগের একটা ভিডিও। একটা দায়িত্বশীল সংবাদ মাধ্যম এরকম একটা কঠিন সময়ে এইভাবে দেশের মাথা নিচু করলে তাদের ক্ষমা চাওয়া উচিত। অন্যদিক থেকে দেখা যাচ্ছে যে পাকিস্তানের যে 9টি জায়গায় জঙ্গি ঘাঁটি গুড়িয়ে দেওয়ার পর ভারতীয় সেনারা যখন এবং বিদেশ সচিব তারা যখন বসে সাংবাদিক বৈঠক করছিলেন, এই 3জনের মধ্যে 2জন যে মহিলা মানে কমান্ডো ছিলেন তাদেরকে রীতিমতো তাদের নামে ফেক অ্যাকাউন্ট হয়ে গেল, মানে ফেসবুক, টুইটার, এক্স হ্যান্ডেলে অ্যাকাউন্ট হয়ে গেল, পোস্ট করা হচ্ছে, ভুয়ো ভিডিও ছড়িয়ে পড়ছে। অন্যদিক থেকে বিদেশ সচিবের তাকে ব্যক্তিগতভাবে আক্রমণ এবং কুৎসা করা হলো। না দেখো, প্রথম কথা হচ্ছে ভারতীয় সেনাবাহিনীর পক্ষ থেকে প্রথম যে প্রেস ব্রিফিং হয় তাতে কর্নেল কুরেশি, সোফিয়া কুরেশি, উইং কমান্ডার ভূমিকা সিং এবং বিদেশ সচিব বিক্রম মিস্ত্রি তারা যে বক্তব্য দিয়েছেন সেটাই ভারতবর্ষের গণতন্ত্রের পক্ষ থেকে বার্তা, দেশ হিসাবে ভারতবর্ষের বার্তা ছিল। সেখানে পরিষ্কার করে দেওয়া হয়েছে এবং তার পরবর্তী প্রেস কনফারেন্সগুলোতেও পরিষ্কার করে দেওয়া হয়েছে যে ভারতবর্ষ একটা সেকুলার কান্ট্রি এবং তারা সেই মূল্যবোধ থেকেই লড়াইটা লড়ে, এই বার্তা দেওয়া হয়েছে। এখন মুশকিল হচ্ছে, আমি অত্যন্ত লজ্জিত এবং রাগতল। কেন? বিদেশ সচিব একজন ব্যুরোক্র্যাট, তিনি একজন আমলা, তিনি যে নির্দেশ এসছে সেই নির্দেশ মতো তিনি কাজ করছেন এবং তিনি দেশকে সার্ভ করছেন। ভারতবর্ষের সংবিধান অনুযায়ী 3টে পয়েন্ট আছে, অর্থাৎ ত্রিভুজাকৃতি। পরবর্তীকালে অর্থাৎ 3টে স্তম্ভ, পরবর্তীকালে আমরা সংবাদ মাধ্যমকে চতুর্থ স্তম্ভ বলে নিয়েছি, কিন্তু 3টে স্তম্ভের মধ্যে একটা হচ্ছে আইনসভা বা পার্লামেন্টারিয়ান, যারা নির্বাচিত প্রতিনিধি হন, বা লেজিসলেচার, যারা নির্বাচিত প্রতিনিধি আইনসভায় যান, এক। দ্বিতীয় কথা হচ্ছে আমলা, ব্যুরোক্র্যাটস, এবং তৃতীয় হচ্ছে জুডিশিয়ারি অর্থাৎ আদালত। এই 3টের ব্যালেন্স করে আমাদের সংবিধান লিখিত হয়েছে এবং সেইভাবে দেশ চলে। সেখানে প্রত্যেকের আলাদা আলাদা ভূমিকা আছে। বিদেশ সচিব একজন আমলা হিসেবে তার যা ভূমিকা, সরকার যেভাবে বলেছেন সেইভাবে তিনি কাজ করছেন। সেখানে দাঁড়িয়ে তার মেয়েকে, তার কন্যাকে যে কুৎসিত ভাষায় সমাজ মাধ্যমে আক্রমণ করা হচ্ছে, অত্যন্ত লজ্জার। এবং আমি বলতে বাধ্য হচ্ছি, যারা করেছে তারা তাদের বাড়িতে মা বোনের কথা চিন্তা করে না, তাদের বাড়িতে মেয়েদের কথা চিন্তা করে না। আর মেয়েকে, তার কন্যাকে যে কুৎসিত ভাষায় সমাজ মাধ্যমে আক্রমণ করা হচ্ছে, অত্যন্ত লজ্জার। এবং আমি বলতে বাধ্য হচ্ছি, যারা করেছে তারা তাদের বাড়িতে মা বোনের কথা চিন্তা করে না, তাদের বাড়িতে মেয়েদের কথা চিন্তা করে না। একটা বিদেশ সচিব, তার কথা মতো যদি না হয়, তার পছন্দ মতো না হলেই আক্রমণ করতে হবে। তারা মনে করে যুদ্ধটা হচ্ছে তার বাড়িতে টিভিতে বসে বসে দেখা ভিডিও গেম। এদের মধ্যে অধিকাংশই একটি দলের সমর্থক, তারা হচ্ছে বিজেপি। এটা স্বীকার করতে হবে। এবং আমি লজ্জিত যে বিদেশ সচিব লড়ছেন, তারা আর্মিকেও ছাড়ে না। আমাদের সেনাবাহিনী, শহীদ সেনাবাহিনী, তার স্ত্রী, তার সম্পর্কে কটূক্তি করেছেন। এদের দম নেই কিছু করার। এরা হচ্ছে পাগল, সাইকোফ্যান্ট, এদের ডাক্তার দেখানো উচিত। এবং যারা করেছে তাদেরকে আইনের আওতায় এনে ইমিডিয়েটলি দেশের পক্ষ থেকে, সরকারের পক্ষ থেকে, কেন্দ্র সরকার বসে আছে কেন, কেন্দ্র সরকারের উচিত তাদেরকে, যাদের ফেক অ্যাকাউন্ট নয় অর্থাৎ সত্যিকারের অ্যাকাউন্ট থেকেও যারা করেছে তাদেরকে ধরে তাদেরকে আইনের আওতায় আনা উচিত। কারণ এই যে ফ্র্যাঙ্কেনস্টাইন তৈরি করছে আজকে, তারা কিন্তু তাদেরকেই প্রশ্ন করছে। এরাই কেন্দ্র সরকারকে পুজো করছিল, বিজেপি শাসিত কেন্দ্র সরকার বলে। আজকেই তাদের মত হয়নি, কারণ তারা মনে করেছিল যুদ্ধটা নিজেদের মধ্যে, যেমন করে আমরা ঘুষি মেরে লড়াই করি, পাকিস্তানের সঙ্গে বোধহয় যুদ্ধটা ওইভাবেই করতে হয়। আরে দেশের সেনাবাহিনী ঠিক করবে কিভাবে যুদ্ধ হবে, তারা করছে। সমগ্র দেশ একসঙ্গে আছে, পুরো নেশন ইউনাইটেড এই শত্রুদের বিরুদ্ধে। সেই জায়গায় দাঁড়িয়ে যে অকথ্য ভাষায় গালিগালাজ করা হয়েছে একটি মেয়েকে, যারা নিজের মাকে সম্মান করতে পারে না, তারা কি দেশের হয়ে কথা বলছে? দেশকে আমরা মা হিসাবে দেখি। যারা একজন মাকে, একজন বোনকে, একজন মেয়েকে সম্মান করতে পারে না, তারা নাকি দেশমাতৃকাকে রক্ষা করবে। তারা দেশ বলতে কি ভাবে? তাদের কোনো ধারণা নেই। তারা অশিক্ষিত, বর্বর। তারা জানে না যে দেশ মানে একটা শুধু ভূখণ্ড নয়, তার সঙ্গে থাকা মানুষগুলো সকলে মিলে হচ্ছে দেশ। আমার লজ্জা লাগে। এরা কারা বলো তো? এরা হচ্ছে সেই সম্প্রদায়ের লোক যারা যখন অতিমারি হয়েছিল, কোভিডের সময় থালা বাজিয়ে বাড়িতে বসে থাকতো, এবং যারা
তাদের বাড়িতে যদি কাজের লোকজন আসতো, জানি না এদের মধ্যে কাদের সেই ক্ষমতাও আছে, তাদের এলে তাদেরকে বাড়ি থেকে বের করে দিত, টাকা দিত না, এরকম হাজার হাজার জিনিস আছে। তারাই শুধু ঘরের মধ্যে টিভি দেখতো এবং হাইপার হয়ে উক্তি করতো, এটা করলে ওটা হবে, ওটা করতে হবে। আজকে এই ভিডিও দেখার পর অনেকে হয়তো জ্ঞান দেবে যে আপনি দেশের জন্য কি করেছেন। ওদেরকে, ওই মূর্খদেরকে অন্তত আমি এটা বলতে চাই, ওই কোভিডের সময় যখন কোভিডের সেকেন্ড ওয়েভ চলছে, তখন অন্তত আমি বাড়িতে বসেছিলাম না, তুমি জানো। আমি রাস্তায় নেমে মানুষের জন্যে স্বাস্থ্য কেন্দ্র তৈরি করে সেখানে অক্সিজেনের ব্যবস্থা করেছিলাম। যখন মানুষ নিজের বাড়ি থেকে বেরোতে ভয় পেয়েছে, তখন আমি কোভিড রোগীকে হাতে করে তুলে ধরে তাকে অক্সিজেনের ব্যবস্থা করেছিলাম। আমি বলছি না যে এটা মহান কাজ, কিন্তু আমি বলছি আমি অন্তত দেশের জন্য ওইটুকু ভাবি। এরা না জানে দেশ, না বোঝে সমাজ, এরা দেশের উন্নতি করবে? এরা যদি আগামী দিনে আরও বাড়ে, এই দেশটাকে এরা ছাড়খাড় করে দেবে। এই যারা এইভাবে কুৎসিত আক্রমণ করছে এবং দুঃখজনকভাবে বা ঘটনাচক্রে, তাদের অধিকাংশই বিজেপির সমর্থক। আমার তো সন্দেহ হচ্ছে এই ঘটনার পর তারা না তাদের সর্বোচ্চ নেতৃত্ব নরেন্দ্র মোদীকে আক্রমণ করে বসে, তাকেও হয়তো গালিগালাজ দিতে ছাড়বে না। কারণ ওই যে বললাম, ফ্র্যাঙ্কেনস্টাইন তৈরি করো না, একদিন তোমাকেই পুড়িয়ে খাবে। আমি লজ্জিত, সত্যি লজ্জিত। এবং এই ভিডিওর মাধ্যমে আমি বলতে চাই, সমস্ত আমলা যারা কাজ করছেন দেশের জন্য, অন্তত এই ব্যাপারে একত্রিত হন। আপনারা কেন্দ্র সরকারকে চাপ দিন, কেন এখনো অবধি গ্রেপ্তার হয়নি? তিনি তো বিদেশ সচিব। একটা দেশ যখন এরকম যুদ্ধকালীন পরিস্থিতি তৈরি হয়েছে, একত্রিতভাবে লড়ছে, আমাদের উচিত কি? আমরা সবাই কাঁধে কাঁধ মিলিয়ে লড়বো, তা না যারা লড়ছে তাদের বাড়ির শহীদের বিধবা স্ত্রীকে আক্রমণ। যিনি হয়তো আমি জানি না, বিদেশ সচিব এই অবস্থায় জানি হয়তো তাকে সারা রাত জেগে মনিটর করে তারপরে ওই প্রেস কনফারেন্সটা করতে হয়েছে। তার বাড়ির মেয়েকে যদি আক্রমণ করা হয়, তার মানসিক পরিস্থিতি তৈরি হবে। আমি আপনাদের কাছে হাত জোর করে আবেদন করব, আপনারা সকলে মিলে যারা আমলা আছেন, রাজনীতি দেখবেন না, কারণ এদেরকে যদি বাড়তে দেওয়া হয়, দেশ বাঁচবে না, সমাজ বাঁচবে না। এই দেশটা আমার দেশ, ওদের বাপের দেশ নয়, আপনার দেশ। সুতরাং এই যারা এরকম ঘটনা করছে, তাদেরকে সমাজ থেকে মুছে ফেলতে হবে, কারণ দেশকে বাঁচাতে হবে। সবার আগে দেশ, আর দেশ বলতে আমি বুঝি আমাদের দেশের পবিত্র ভূমি, অর্থাৎ মাটি, ভূখণ্ড, এবং তার সঙ্গে সেই দেশে সমস্ত যে 140 কোটি মানুষ আছে, সেই মানুষ।